আমার কাছে পার্সোনালি মনে হয়েছে অনেক ভীতু মানুষ, প্লাস ডিসিশন নিতে পারতো না। তো ডিসিশন নিতে গেলে আমার কাছে মনে হয় সবার সাপোর্ট নেওয়া লাগতো আর কি। আলটিমেটলি দেশ কিন্তু দেশের মধ্যে চলছে, সবকিছুই কিন্তু চলছে। আমরা বিশ্বকাপটা মিস করলাম আর কি। সাকিব ভাই মাঠে থাকলে প্লেয়ারদের ভিতরে অন্যরকম একটা আত্মবিশ্বাস থাকে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যে মুহূর্তগুলো আপনি মনে করবেন, গর্বিত বোধ করবেন। এমনই একটা 2015 সালের অ্যাডিলেড। আরও কিছু ঘটনা আছে। 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল সিরিজ জিতেছিল 4-0-তে। সেখানে 26 রান দিয়ে 4 উইকেট নিয়েছেন একজন পেসার। তার ক্যারিয়ারে উত্থান পতন অনেক আছে এবং বাংলাদেশ ইতিহাসে সাক্ষী আছেন তিনি। আজ তার সাথে কথা বলবো। আমাদের বিশেষ গেস্ট রুবেল হোসেন, আজকের ক্যাম্পাস টাইমসের বিশেষ অতিথি। আমরা তাকে নিয়ে আলোচনা করব। রুবেল ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথমেই যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, আপনার সময়টা কেমন যাচ্ছে এখন? খেলার বাইরে আছেন, যদিও আপনার যে বয়সটা এখন 36 বছর চলে, এই সময় তো অনেকে খেলায় থাকে, অনেকে খেলছে। কেমন সময় কাটছে, কি করছেন? না, আলহামদুলিল্লাহ আমার এখন আসলে আমি খেলাধুলাটা তেমন একটা করা হচ্ছে না পার্সোনালি। তারপর ধরেন খেলাধুলা থেকে অনেক 3-4 বছর আগেই আমি বেরিয়ে গেছি আর কি। বিশেষ করে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। আর ডোমেস্টিক ক্রিকেট লাস্ট খেলেছি এই লাস্ট ইয়ার খেলিনি, তার আগের বছর খেলেছি। আর এখন খেলাধুলা তেমন একটা করছি না, প্লাস একটু বিজনেসের সাথে আছি এই আর কি। ফিটনেসের কাজ টুকটাক করছি আর কি। ভবিষ্যৎ কি, ফিটনেসে কাজ করছেন, খেলবেন? খেলাধুলা তো আসলে একটা সময় তো খেলাধুলা তো আপনার ছাড়তেই হবে, এটা তো প্রফেশনাল। সব জায়গায় প্রত্যেকটা স্পোর্টসম্যানেরই একটা সময় না ছেড়ে দিতেই হবে। তো আমারও সেম। তো দেখা যাক, খেলাধুলার পাশাপাশি যদি একটা বিজনেসের সাথে থাকা যায়, ওইটাই আমি করছি আর কি। তার পাশাপাশি ফিটনেস করছি, হয়তোবা সামনে দেখা যাক। আসলে সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয় মানুষের, হয়তোবা সামনে কোচিংও ঢুকতে পারি। এটা আর কি ডিপেন্ড করে আর কি সময়। রুবেল ভাই, ওই যে কথায় আছে না যে আপনারা যারা খেলেছেন এক সময়, লং টাইম খেলেছেন, তারা আসলে খেলায় বাইরে থাকলেও আলোচনা থাকেন। আপনি বিভিন্নভাবে আলোচনায় আছেন এবং যখনই কোনো একটি স্ট্যাটাস দেন বা সোশ্যাল মিডিয়ায় কিছু বলেন, সেটা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। সাম্প্রতিক একটা সময় একটা কথা বলেছেন তাসকিনের একটা পোস্টে, যে আসলে নিজেরা আপনার কবে খেলবি জানাস, এমন কিছু একটা। আপনাকে নিয়ে বেশি আলোচনা হয় নাকি আপনি আসলে কিছু বললে সেটা এরকম ভাইরাল হয়ে যায়? না, সেটা আমি আসলে জানি না। আমি হয়তোবা কিছু বললে হয়তোবা অনেক নিউজ হতে পারে, বাট আমি ক্রিকেট নিয়ে অনেক কথা বলতে এমনি পার্সোনালি পছন্দ করি, কারণ ওই জায়গাটায় আমি 14-15 বছর খেলেছি। আর আমি সবসময়ের জন্য চাই বাংলাদেশ ক্রিকেট সবসময়ের জন্য আপে থাকুক, ডেভেলপ হোক, ডে বাই ডে এটা ইনক্রিজ হবে, ভালো ভালো ক্রিকেটার বের হবে। আর ক্রিকেট বোর্ডে হয়তোবা আমরা দেখেছি লাস্ট বিগত কয়েক বছর, 2-1 বছরে দেখেছি যে গভর্নমেন্ট ছিল তারপর থেকে আসলে অনেক অনেক কিছুই আমাদের চোখের সামনে আসছে, যে কারণে আমি এগুলো নিয়ে কথা বলি। আমার চোখের সামনে হয়তোবা কোনো কিছু পড়লে আমি ওইটা নিয়ে ভয় পান না? পছন্দ করি। কারণ অনেক তো কমেন্ট আসে। ভয় পাওয়ার কি আছে? আমি ক্রিকেট নিয়ে কথা বলতে এমনি আমি শুরু থেকেই কথা বলি আর কি। যে সময় আপনার অন্য গভর্নমেন্টও ছিল তখন থেকেই আমি কথা বলি আর কি ক্রিকেট নিয়ে আর কি। তো ওই যে কোচিং এ আসতে চান, এটা হয়তো বা খুব বেশি কেউ জানে কিনা, আমি জানি না। আমি এতদিন কাজ করেছি, আপনার সাথে কাজ করা হয়েছে অনেক। কোচিং এর ওইটা আসলে আমি এখনো শিওর না, বাট আমাকে অনেকেই বলছে যে ভাই তুমি ক্রিকেটের হয়তোবা ক্রিকেট তো ক্যারিয়ার অলমোস্ট ফিনিশ, তো এটার পাশাপাশি তুমি যদি কোচিং এ থাকো, তুমি তো অনেক বছর ক্রিকেট খেলেছো, তো এটা তোমার এক্সপেরিমেন্ট গুলো তুমি শেয়ার করলা প্লেয়ারদের সাথে, জুনিয়র ক্রিকেটারদের সাথে, এটাই আর কি। তো আমি ওইটা নিয়ে এখনো চিন্তা করি নাই, বাট লেটস সি, দেখা যাক কি হয়। আসলে সময় আমাকে বলে দেবে আর কোন দিক যাবো। কিন্তু ওই যে শুরু করলাম, আপনি যে কমেন্ট করেছেন সেখানে কথা হয়েছে, তাসকিনদের সাথে তো আপনি খেলেছেন, সম্পর্কও ভালো, কিন্তু তাদের সাথে দেখা হলে বা এই যে যখন কমেন্টটা করেছেন এবার কথা হয়নি, বা যখন কথা হয় তখন কেমন কথা হয়? কথা হয়, আমার সাথে অনেক প্লেয়ারই কথা হয়। তাসকিন তো আমার খুব কাছের। আসলে বাংলাদেশ ক্রিকেটে লাস্ট কিছুদিন ধরে যা দেখছি, তো ওইটার প্রেক্ষিতেই ওয়ার্ল্ড কাপ মিসিং অনেক কিছুই দেখছি, তো ওইটার প্রেক্ষিতেই আসলে আমি স্ট্যাটাসটা দিয়েছিলাম আর কি, যে নেক্সট তোদের আর কোনো টুর্নামেন্ট আছে কিনা নিজেরা আর কি। বিশ্বকাপ মিস করেছে, অনেকে বলে যে না বিশ্বকাপ মিস করলে সমস্যা নেই। আপনি তাহলে কেন এভাবে কমেন্ট করেছেন? আপনি কেমন ফিল করেছেন? ডেফিনেটলি আমি যেহেতু অনেক বছর ক্রিকেট খেলেছি, আমি এই জায়গাটা ফিল করি। আর আই হোপ বাংলাদেশে যারা ক্রিকেটার আছে, শুধুমাত্র ইন্টারন্যাশনাল না, ডোমেস্টিক ধরেন
আপনার যে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে বা প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন, যারা ক্রিকেট খেলে, যারা মানে নর্মাল, যারা ধরেন আপনার মানে জেলা ভিত্তিক যারা ক্রিকেট গুলো খেলে, তারা হয়তো এই জিনিসগুলো ফিল করবে যে টপ লেভেলে ক্রিকেট খেলাটা কতটা হাইলাইটেড হয়, কতটা ওইখানে পারফর্ম করলে সেটা আপনার জেলা ভিত্তিক আর ইন্টারন্যাশনাল তো ডিফারেন্ট একটা জায়গা, সারা ওয়ার্ল্ডের ক্রিকেট নেশন দেশগুলো দেখে। তো আমার ওই জায়গা থেকে আমি আমার এই স্ট্যাটাস থেকে শুরু করে যে কথা বলি না কেন, আমি আমার ওই জায়গাগুলো থেকে এই কথাগুলো বলি। তো আর ডেফিনেটলি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল যেতে পারে না, এটা আমার কাছে পার্সোনালি অনেক খারাপ লাগছে। আলটিমেটলি দেশ কিন্তু দেশের মতোই চলছে, সবকিছুই কিন্তু চলছে। আমরা বিশ্বকাপটা মিস করলাম আর কি। বাংলাদেশ ক্রিকেটে আমি অনেকগুলো প্লেয়ারের সাথে এটা নিয়ে কথাও বলেছি যে তোরা আসলে কি ফিল করছিস, যে তোরা ক্রিকেটটা ওয়ার্ল্ড কাপে যাস নাই, মানে আমাদের সবাই ছোট আর কি, জুনিয়র। আমি সাধারণত তুই করেই বলি ওদের সাথে কথা। তো ওরা অনেকেই বলছে আসলে ওদের কিছু করার ছিল না, ডিসিশন গুলো আসলে উপর থেকেই আসে। তো এইটাই আর কি। আর ডেফিনেটলি ওরাও তো মিস করে আর কি। ওয়ার্ল্ড কাপে তো সবাই চায় ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় পার্টিসিপেট করবে বাংলাদেশ দল, প্রত্যেকটা প্লেয়ার ওইখানে পারফরমেন্স করবে, হাইলাইটেড হবে, প্লেয়ারদের আরো র্যাঙ্কিং বাড়বে, তাই না? বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক এটা আরো আমার কাছে মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক একটা ব্যাড ডিসিশন নিয়েছে। সোশ্যাল মিডিয়াতে দেখলাম আপনি যখন আমিরুল ইসলাম বুলবুল সভাপতি হলেন, আপনি নিজেও এক্সাইটেড ছিলেন যে হ্যাঁ ভালো কিছু হবে। উনি যেভাবে খেলেছেন, যা করেছেন, এবং ওনার পার্সোনালিটি, আইসিসিতে কাজ করা, এভরিথিং, আপনি সেই শুভকামনা জানিয়েছিলেন যে ভালো কিছু হবে। কিন্তু যখন বিশ্বকাপে যায়নি, যখন ডোমেস্টিকে খেলা হচ্ছে না, যখন প্রিমিয়ার ডিভিশন হচ্ছে না, যখন এখন প্রিমিয়ার ডিভিশন হওয়ার কথা হচ্ছে না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কিছুই হচ্ছে না, হলেও কম দল নিয়ে হচ্ছে, তখন আপনি কি ফিল করেন? না আসলে আপনার বুলবুল ভাই যখন আসছে, তার আগে ফারুক ভাই ছিলেন। তো বুলবুল ভাইয়ের কাছে আমি হয়তো বুলবুলের সাথে মানে উনি অনেক সিনিয়র মানুষ, কানেকশনটা হয়নি। হ্যাঁ হ্যাঁ। তো তার সাথে আমার হয়তো বা আমি ইন্টারন্যাশনাল যখন আমার ডেবু হয়, তার আগে মনে হয় 2-1 বার দেখা হয়েছে, আমার সাথে কথা হয়েছে। তো আমি ওনাকে পার্সোনালি জানি, উনি খুব জেন্টল মানুষ, প্লাস হচ্ছে উনি ক্রিকেট নলেজ ওনার অনেক ভালো। উনি আবাহনীতে কোচিংও করাইছে, আমি দেখছি আর কি তখন। আর আমি ভাবছি উনি মনে হয় বাংলাদেশ ক্রিকেটটার অনেক কিছু চেঞ্জ করতে পারবে, মানে আমার এক্সপেকটেশন না, এটা সবারই ছিল। বাংলাদেশে যারা ক্রিকেট খেলে, টপ লেভেলে ক্রিকেট খেলে, তাদের সবারই এই সেম এক্সপেকটেশনটাই ছিল। তো তার কাছে আসলে ওই জিনিসটা আমরা পাই নাই। আসলে আমার কাছে পার্সোনালি মনে হয় সে অনেক ভীতু মানুষ। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে অনেক ভীতু মানুষ, প্লাস ডিসিশন নিতে পারতো না। তো ডিসিশন নিতে গেলে মনে হয় আমার কাছে মনে হয় সবার মানে সাপোর্ট নেওয়া লাগতো আর কি। ঠিক আছে, তো এইটাই আর কি। আমার কাছে ওনার কাছ থেকে আমরা সেই ভালো জিনিসটা, আমরা ক্রিকেটে যে ওনার কাছ থেকে যেটা আমরা আশা করেছিলাম, ওই জিনিসটা আমরা পাইনি। হ্যাঁ, আপনার ক্যারেক্টার একটু সাহসী, আপনার মাঠেও দেখি, এবং মাঠে বাইরে যেটা বললেন, কথা বলেন অনেক, এবং সবকিছু বলে দেন। ওই যে শুরু করলাম, আপনি অ্যাডিলেডে সেই দারুণ একটা স্পেল, লাস্ট উইকেটটা নেয়া, ওটাই কি আপনার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল একটা সময়, উজ্জ্বল একটা মুহূর্ত? না, ডেফিনেটলি ওইটা আমার ক্যারিয়ারের অন্যতম একটা সেরা মুহূর্ত বলতে পারেন। আরো 2-1টা ভালো ভালো মুহূর্ত আমার কাছে আছে, যেগুলো মনে রাখার মতো। হয়তোবা আমার মানে আমার ছেলে মেয়ে তারাও হয়তোবা এই জিনিসগুলো একটা সময় দেখবে, তো এটাই স্বাভাবিক। তো ওইটা ছিল আমার জীবনের জন্য অন্যরকম একটা মুহূর্ত। হয়তো ওই সিচুয়েশনটা, ওইখানকার ওই পরিস্থিতি, সবকিছুই আমার কাছে অন্যরকমই ছিল। ওই মোমেন্টের আগে এমন কোনো ঘটনা ঘটেছে বা ক্যাপ্টেন কিছু বলেছে, এমন কিছু আছে? কারণ খুবই ক্রুশিয়াল টাইম ছিল, যদি 1-2টা বাউন্ডারি পেয়ে যেত, বা ওই সময়টা মানে ক্লোজ টাইমে, মানে কোনো কি ঘটনা মনে পড়ে যে আসলে আপনি কি চিন্তা করছিলেন? বা কারণ এই বিগ ম্যাচ, ডেফিনেটলি আমাদের ওই ম্যাচটা, তো আমাদের আসলে প্রত্যেকটা ম্যাচ নামার আগে তার আগের দিন আমরা টিম মিটিং করি। তারপর বিশেষ করে আমরা পেস বোলাররা নিজেরা আমরা অনেক আলাপ আলোচনা করি। কালকে ইংল্যান্ডের সাথে আমাদের খুব ভাইটাল একটা ম্যাচ, আমরা যদি জিতি আমরা কোয়ার্টার ফাইনাল মানে আমরা খেলবো। তো এটা অবশ্যই আমরা আলাপ আলোচনা করি। তারপরে আমরা যখন নামছি, তখন সবার ভিতরে অন্যরকম একটা ফিলিংস ছিল যে এই ম্যাচটা আমাদের জিততে হবে। আগে থেকে ফিলিংস পাচ্ছিলেন যে কিছু হতে পারে? ডেফিনেটলি আমরা তো আমাদের 120% আমরা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম ওই ম্যাচে। হয়তো বা আমরা রেজাল্ট নাও আমাদের পরে আসতে পারে, বাট আমরা দিন শেষে আমরা বলতে পারবো যে আমরা আমাদের সর্বোচ্চ এফোর্টটা আমরা দিয়েছি মাঠে। তো এইটাই আর কি। বাট সিচুয়েশন এমন ছিল, আমরা ভালো একটা আমাদের একটা ছিল, ব্যাটসম্যানরা ভালো একটা স্কোর করেছিল, হয়তোবা ওই কন্ডিশনে হয়তোবা ওইটা এনাফ ছিল না, আর কিছু থাকলে হয়তো আর একটু ভালো হতো। তারপরও আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে। তারপরে আমরা ধরেন সিচুয়েশনটা এমন একটা পর্যায়ে ছিল যে বলে মানে 12 বলে হয়তো 15 রান এরকম একটা ছিল। আমার হাতে যখন ক্যাপ্টেন বলটা দেয়, তখন আমি আসলে অত কিছু চিন্তা করিনি। আমি চিন্তা করছি যে আমাকে ভালো বোলিং করতে হবে,
এইটাই প্রথমে আমি চিন্তা করছি। কোনো কি লাইন লেন্থ বা কিছু চিন্তা করেছিলেন যে আমি কি করলে বেটার হয় এখানে এমন? না ডেফিনেটলি ওইখানে একটু উইনের প্রবলেম ছিল, আর একটা সাইড ছিল ছোট আর একটা সাইড ছিল অনেক বড়। তো আমি যে পাশটা থেকে আমি বল করছিলাম, তো তো এই হ্যাঁ, লেফট সাইডটাই ছিল আপনার, ছোট সাইডটা ছিল। তো আর আমি জানতাম না যে বল এত রিভার্স সুইং করবে, মানে আমি তো যেহেতু আমি নর্মালি আমি আমার এগেনস্ট সাইড থেকে আমি বল করেছিলাম, তো এই পাশটা থেকে বলের একটা যখন যখন একদিকে যায়, আমি যদি এগেনস্টে বল করি তখন কিন্তু এটা রিভার্স সুইংটা একটু বেশি কাটে। তো ওই জন্য আমার জন্য একটু সুবিধা হয়েছে ওই পাশ থেকে বোলিং এসে। তো এইটাই আর কি। তো যখন আমি দেখছি যে প্রথম বলটা যখন আমি স্টুয়ার্ট ব্রডকে যখন আউট করি, ও তার আগে আবার অবশ্য সাকিব ভাই আমাকে কিছু ভালো কথা বলছিল আর কি, মানে এটা আমি অবশ্য অনেক জায়গায় বলেছি। তো না, উনি আমাকে বলছিল যে তোর একটা এই একটা সুযোগ যে দেশকে তোর কিছু দেখানোর, এই হিরো আর এই একটা মানে সেরকম একটা সুযোগ। তা আমি এতটুকুই বলছি যে ভাই আমি আপ্রাণ চেষ্টা করবো এই। তো এটা বলে আমি আমার বোলিং মার্কে চলে যাই আর কি। তারপরে তো আপনারা দেখছেনই, তারপরে তো স্টুয়ার্ট ব্রডের প্রথম বলে আমি গোল করি। বাট আমি যখন স্ক্রিনে দেখতেছিলাম আমার বলটা যখন রিভার্স সুইং করছে, খুব অনেক রিভার্স সুইং করছে, তখন আমার ভিতরে অন্যরকম একটা বিশ্বাস চলে আসছিল যে আমি এই ওভারে হয়তো বা আমি লাস্ট উইকেটকে শেষ করে দিতে পারবো। আপনি যতটা রিভার্স সুইং পেয়েছেন, মানে ভিডিও দেখে আরো বেশি আত্মবিশ্বাস হয়ে গেছেন যে আসলে এমন হচ্ছে বলটা। এছাড়া আপনি ধরেন ক্যারিয়ার বলেন, ক্যারিয়ারে আপনার ম্যাচ খেলেছেন 100, ওয়ানডে 100 বেশি খেলেছেন, 44টা উইকেট নিয়েছেন। একটু কি আক্ষেপ টেস্ট নিয়ে আছে, টেস্ট বা টি20 নিয়ে? কারণ টেস্টে আপনি 27টা টেস্ট খেলেছেন মনে হয়, এভারেজটাও থেকে গেছে 70-এর উপর, উইকেটও খুব বেশি না, 35টার মতো আছে। সবচেয়ে বেশি গড় যে প্লেয়ারদের, ওখানে একটা মানে নেগেটিভ রেকর্ড যেটা, তার মধ্যে আপনি আছেন। বাংলাদেশের শাহাদাত ভাই আছে, আপনি আছেন, তাপস বৈশ্য আছে, পাকিস্তানি বোলার আছে। এটা কি মনে হয় যে আপনার একটা ইনজাস্টিস যে আপনি ওখানে ভালো বলতে পারেন নাই? না টেস্ট নিয়ে তো আসলে আমি ম্যাক্সিমাম আবার দেখতে হবে যে আমাদের বাংলাদেশের কন্ডিশনে ম্যাক্সিমাম টেস্ট আমি খেলতাম একটা সময়। এমনও হয়েছে যে বাংলাদেশের মাটিতে আপনার যখন বিশেষ করে তখন তো আমাদের ধরেন আমরা হয়তো বা পেস বোলারদের ব্যর্থতা স্বাভাবিক, আমরা হয়তো বা উইকেট নিতে পারতাম না, ঠিক আছে, ব্যাটসম্যানদের টেস্টে বিশেষ করে। তো যে কারণে আমাদের উইকেটগুলো একটু স্পিন সহায়ক বানাতো, প্লাস হচ্ছে স্পিনার বেশি নিয়ে খেলতো। এমনও হয়েছে যে আমাদের টেস্টে একটা পেস বোলার নিয়ে খেলছে, এরকমের হয়েছে, আমি একাই খেলছি। তো এটাই আর কি, এটা আমার নিজেরই ব্যর্থতা। তো আমি হয়তোবা টেস্ট ওই রকমের উইকেট পাইনি, হয়তোবা আমি বোলিং করছি 20-30 ওভার বোলিং করছি, ইকোনমি ঠিক আছে, কিন্তু আমার লাস্ট দিন শেষে উইকেট নাই। তো আসলে টেস্ট ক্রিকেটে মেইন হচ্ছে উইকেট। তো আপনার যতই আপনি ভালো বোলিং করেন না কেন, ভালো 2-3টা স্পেল করতেছেন, কিন্তু আপনার দিন শেষে উইকেট নাই, আপনার ক্যারিয়ারে কিন্তু উইকেট লেসটাই থাকবে। কিন্তু আমি যে ওই টেস্টে এত ভালো বোলিং করেছি বা হয়তো উইকেট পাইনি, কিন্তু এটা আসলে দিন শেষে কেউ মনে রাখে না, এইটাই আর কি। বাট অবশ্যই আমার টেস্টটা আরো ভালো করার সুযোগ ছিল, যেটা আমি করতে পারিনি। ওয়ানডেতে আপনি এখনো টপ 5-এ আছেন বাংলাদেশের, মানে উইকেট টেকারের যে তালিকা আছে 144টা আপনার ওডিআই উইকেট। আপনার 9 থেকে 21 সাল পর্যন্ত 12 বছর ছিলেন, কিন্তু ম্যাচ খেলেছিলেন 104টার মতো বা 5টার মতো। না এটা নিয়ে আসলে আমার আক্ষেপ একটু না, এটা নিয়ে আমার অনেক বড় একটা আক্ষেপ। তো এটা নিয়ে আসলে কি বলবো, কারণ আমি ধরেন একটা সময় তো আপনারা নিজেই জানেন, আপনি দেখছেনও নিজে অনেক। তো আমি যখন ম্যাচ খেলতাম, আমি তখন মাসাই ভাই ছিলেন না। মাসাই ভাই ওয়ার্ল্ড কাপ, আপনি তো জানেন, মাসাই 11 বিশ্বকাপ খেলতে পারে নাই, ইনজুরি হলো, আপনার টেস্ট অভিষেক হলো, তখন আবার ইনজুরিতে পড়ে গেল। তার আগে বাংলাদেশে যে বিশ্বকাপটা হলো, মাসাই ভাই খেলতে পারে নাই। হ্যাঁ, তখন ওইখানে খেলতাম হচ্ছে আমি, শফিউল আর আলামিন মেবি। আসলে তারপরে তো আমি ওইখানে কি হলো, তারপর আপনি পারফর্ম করছি, তারপরে তো 2015 বিশ্বকাপ খেলতাম, মানে থাকে না, মানে কেন সমস্যা কি ছিল তাহলে? আসলে সমস্যা এটা কি বাবা, ধরেন আমি তো ম্যাচ খেলতাম, ম্যাচটা হয়তো তারা অনেক এক্সপেরিমেন্ট খাটাতো আর কি, ধরেন আমার জায়গায় আরেকজনের খেলাতো, এরকমের ধরেন কনসিস্টেন্সি থাকে না আমাদের পারফরমেন্সে, হয়তো বা একটু একটা ম্যাচ খারাপ খেলছি, আমাকে 2 ম্যাচ বসাই দিছে, এরকমের হতো আর কি একটা সময়। তারপর হচ্ছে টিম কম্বিনেশনের কারণে হয়তো আমি অনেক ম্যাচ খেলতে পারি নাই। এটা অনেকবারই বলেছি আমি, যে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় আক্ষেপ, যেটা আমি আমাদের অনেকেই, আমি কি বলবো, অনেক ক্যাপ্টেন, অনেক কোচ, তারা আমি জিজ্ঞাসাও করছি তাদেরকে, ভাই আমি খেলছি না কেন, আমি তো লাস্ট ম্যাচে ভালো বোলিং করেছি, কেন খেলছি না? বলছে দেখ তুই তো টিম কম্বিনেশনের কারণে খেলতে পারছিস না।
হ্যাঁ, তো এই টিম কম্বিনেশনটা আমি শুনতে শুনতে আপনি আমি হয়তো কোনো ক্যাপ্টেনকেও জিজ্ঞাসা করেছিলেন? হ্যাঁ জিজ্ঞাসা করেছি, কি উত্তর পেয়েছেন? ওই যে টিম কম্বিনেশন, এই টিম আর কম্বিনেশন কোনো উত্তর নেই, পারফরমেন্স বা কোনো উত্তর নেই? না, এই যে টিম কম্বিনেশন এইটাই হচ্ছে আমার কাছে অ্যান্সার আর কি। পারফরমেন্স না, তুই ভালো খেলছিস, ভালো খেলতেছিস, তোর সুযোগ অবশ্যই আসবে। আমি তো একটা সময় 5টা সিরিজ আমি টিমের সাথে ছিলাম, ম্যাচ খেলেননি ম্যাচ খেলি নাই। তো, 15 তারপরে বিশ্বকাপে তো আমার খুব ভালো একটা পারফরমেন্স ছিল, এটা তো- তারপরে আমার আমি একটু সিক হয়ে পড়ি, তারপর থেকে আসলে আমার প্রবলেমটা শুরু হয়েছে আর কি। আসলে সবকিছু মানুষ ভুলে যায়, মেইন হচ্ছে এটাই। এখনো তো বাংলাদেশে অনেকেই আছে, যেমন ধরেন সৌম্য সবশেষ সিরিজের লাস্ট ম্যাচে 91 করেছে, এই ফার্স্ট ম্যাচে বাদ পড়েছে। পেসারদের মধ্যে এমন হয়, যখন দেখেন এগুলো যে ন্যাশনাল টিমে এখনো দুই এক জায়গায় এমন হয়, তখন কি আর মনে হয় না যে আপনার সাথেও যে এখন ইনজাস্টিস হয়েছে, এখনো হচ্ছে মাঝে মাঝে? না, এটা হবে, এটা আমার সাথে হয়েছে, প্লাস হচ্ছে অনেক ব্যাটসম্যানদের সাথেও হয়েছে, আপনার সামনে এখন যারা খেলছে এদের সাথে হবে। খারাপ লাগে না আপনার, মনে হয় না যে ডেফিনেটলি খারাপ লাগবে না কেন? যখন আপনি দেখবেন আপনি ভালো খেলছেন, আপনি ম্যাচে, আর এমন একটা সিচুয়েশন থাকে, ধরেন আমি নিউজিল্যান্ডে গেলাম, আমি জানি তিনটা ওয়ানডে ম্যাচ, তো আপনার হচ্ছে 3টা ওয়ানডে ম্যাচের আমি জানি আমি প্রথম 2টা খেলবো না, এমনও হয়েছে। আমি জানি আমি যে খেলবো না, আমাকে টিমে জাস্ট নেয়ার জন্য নিছে। এটা এরকম অনেক ক্রিকেটারের ক্ষেত্রে হয়েছে, এটা আমার ক্ষেত্রে হয়েছে। এখনো তো দেখছি অনেক প্লেয়ারের হচ্ছে, বাট আমি তো এইটা নিয়ে মাঝে মধ্যে কথা বলি, আবার এই জন্য অপছন্দ করে অনেকে? অনেকে অপছন্দ করে, বাট আই ডোন্ট কেয়ার। বাট আমার কাছে এগুলা, আমি ক্রিকেট নিয়ে কথা বলবোই, স্বাভাবিক, এটা হোয়াট এভার যেই হোক। অনেকেই আছে হয়তো বা কোনো একদিকে ঠিক রাখার জন্য কথা বলছে, বাট এই যে আমি নিজেও এর আগে প্রশ্ন তুলেছিলাম যে আসলে এইগুলো হলে তো একজন ক্রিকেটারের আত্মবিশ্বাসটা ডাউন হয়ে যায়। তো আপনার যেমন হয়েছে, আপনার বয়স এখন 36, মানে এখনো মাঠে থাকার কথা, আপনার ক্যারিয়ারটা আরো আগে শেষ হয়ে গেছে। আপনি যখন মানে ন্যাশনাল টিতে বাদ পড়েছেন, বয়স আপনার 31 ছিল। আমি আপনার যে স্ট্যাট দেখলাম, লাস্ট ম্যাচ খেলেছেন 2021 সালে। সো আপনি তো তখনও খেলতে পারতেন, এখনো খেলতে পারতেন। এটা কি ওর একটা ইম্প্যাক্ট পড়েছে? আমার কাছে মনে হয় যে আমি আমার লাস্ট মনে হয় 2021-এ খেলেছি, তো ওটার পর আমার কাছে মনে হয়েছে যে আমি 2024 অথবা 25 পর্যন্ত আমি খেলতে পারতাম, খুব মানে ইজিলি খেলতে পারতাম। তো আমি ওই জিনিসটা আমি অনেকের কাছ থেকে আমি ভালো কিছু পাইনি। আপনি যে বললেন আপনি খেলতে পারতেন 24 পর্যন্ত, আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করেছেন, কথা বলেছেন? না, আমি আসলে ওই রকমের কারোর সাথে মানে কথা Even- বলি even না, আমি কারণ খুবই- আমি ওই যে খেলার জন্য বা এই টাইপের, আমি আসলে ওই টাইপের ছেলেও না পার্সোনালি, কিন্তু আমি নর্মালি আমার মতো থাকতে পছন্দ করি, কারণ আমি পারফরমেন্স দিয়ে, আমি যতদিন ক্রিকেট খেলেছি আমি আমার যোগ্যতার সহিত ক্রিকেট খেলেছি, তো এইটাই আর কি। বাট আমি চাই যে বাংলাদেশ প্লেয়াররা যেন মানে ইনজাস্টিস না হয়, এটাই আমার হচ্ছে মেইন কথা। বারবার এটাই বলছি যে বয়স 36, আপনি চাইলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন, বিপিএল, এগুলো তো অলরেডি খেলতে পারতেন। তো এইগুলোতে আপনি একবার ডিটাচ কেন, মানে এগুলোতে কোথাও নেই কেন আপনি? এটা হতে পারে যে আমি একটু ওই যে অনেকের সাথে একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, তো এটা হয়তো আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে, এটাও হতে পারে। আবার একটা সময় ধরেন আমি ন্যাশনাল টিমে এমন হয়েছে, বিপিএল আমি প্রথম সেকেন্ড কলে আমি কিন্তু আমাকে টিমগুলো নিয়ে গেছে। এইটা নিয়ে আমার ওরকম আক্ষেপ নাই, আমার কারোর প্রতি কোনো আক্ষেপ নাই, বাট এটা ঠিক না আর কি। কোনো ক্রিকেটার, আমার কথা হচ্ছে আপনি যখনই আপনার কাছে পাওয়ার থাকবে, ঠিক আছে, আপনি এটা শুধু আপনার অপচয় করেন না, আপনি আপনার পাওয়ারটা নিজের হিসেবে ইউজ করেন না। সাম্প্রতিক সময় অনেক কিছু ঘটেছে, প্লেয়াররা খারাপ করতে পারে, ডেডিকেশন নিয়ে কথা হয় যে আপনারা যখন খেলেছেন, আপনার ইনজুরি হোক, মাশরাফির ইনজুরি হোক, সার্জারি হোক, অথবা তাসকিনের কারো ইনজুরি হোক, সেটা খেলেছেন। এখন অনেকে বলে যে এখনকার প্লেয়াররা ডেডিকেটেড না, তারা আসলে অতটা কমিটেড না। আপনার কি মনে হয়? না, এরকম এখন তো ম্যাক্সিমাম যারা খেলছে সবাই অনেক হার্ড ওয়ার্কার, সবাই ইয়াং, কিছু আছে স্বাভাবিক, সিনিয়র তো হবেই। তাসকিনও এখন সিনিয়র না, তাসকিন আসে অনেকদিন ধরে ন্যাশনাল টিমে খেলে, মুস্তাফিজ অনেকদিন ধরে খেলছে, লিটন দাসও এখন সিনিয়র, মিরাজ টিরাজ হয়েছে। এখন নতুন যারা আছে, তহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, তারপর যারা আছে এখন খেলছে, তাইজুল তো এখন সিনিয়র বলার, তাই না? এদের উপর আসলে এখন আস্তে আস্তে সবাই এক্সপেকটেশনটা একটু বেশিই থাকবে। তো আর ডেডিকেশন লেভেলে হয়তো বা আগে অনেক প্লেয়ার ছিল, একটু বয়স ছিল, প্লাস হচ্ছে সিনিয়র ছিল, অনেক সিনিয়র ছিল, তারপর জুনিয়র ছিল, মিডিল এজ ছিল। এখন কিন্তু ম্যাক্সিমাম প্লেয়ারদের এজটা কিন্তু 19-20 বা 18-20 এরকমেরই। তো আমার কাছে মনে হয় না ডেডিকেশন লেভেলটা হয়তো বা আমাদের ক্রিকেট বোর্ডের আসলে লাস্ট 2 ইয়ার্স বা এরকমের যে প্রবলেমগুলো হচ্ছে, তো এটা নিয়েই আসলে প্লেয়াররা আমার কাছে মনে হয় মানসিকভাবে সবকিছু, একটা বড় কোনো টুর্নামেন্টে বা এই ধরনের অনেক কিছুই হয়, তো বা যে কোনো একটা টুর্নামেন্ট না, যে কোনো একটা লিগের সময় দেখবেন একটা সমস্যা, ঠিক আছে, তারপর হচ্ছে ক্রিকেট বোর্ড নিয়ে অনেক সমস্যা, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডটা হয়তো বা
বেশি আমাদের প্লেয়ারদের একটু হ্যাম্পার করছে আর কি। 12-13 বছর আমি ইন্টারন্যাশনাল সার্ভিস দিয়েছি, পরে আন্ডার 19 ধরে 14-15 বছর খেলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আমি সংযুক্ত। তো আসলে একটা প্লেয়ার একটার বেশি ডাব তো খেতে পারে না, পারে হাইস্ট গেলে হয়তো সে যদি অতিরিক্ত টায়ার্ড হয় বা তার যদি ট্রেনিং বা ক্যাম্প ট্যাম্প হয়তো বা যদি হয়, দেন হয়তো বা সে 2টা ডাব খেতে পারে আর কি। তো ভদ্রলোক যিনি বলছে উনি তো বলছে যে কত অনেক অনেক ডাব, আমি হয়তো বা ওরকম ভাবে ভালো মতো দেখি না, কিন্তু উনি ডাবের হিসাব নিচ্ছে আর কি। এটা নিয়ে তো অনেক কথাবার্তা ফেসবুকে অনেক কিছু হয়েছে আর কি। এবার এটা হাস্যকর আমার কাছে মনে হয়েছে, এটা মানে মানে হয়তো প্রবলেম আছে কোনো। এটা ওয়ার্ল্ড কাপ না খেলার জন্য গেল 3-4 মাসের একটা অস্থিরতার কারণে আপনার কি মনে হয় এটা খুব সহজে কেটে উঠবে বা কেটে উঠেছে? ওয়ার্ল্ড কাপ আমাদের ক্রিকেট বোর্ডের বর্তমান অবস্থা, তারপর মানে সবকিছু মিলে আসলে তেমন একটা ভালো পর্যায়ে নাই। ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ পার্টিসিপেট করে নাই, এইটার রিয়াকশন কি হবে ভবিষ্যতে, সামনে কি হবে, এটা হয়তো আপনিও দেখবেন, আমিও দেখতে পারবো, হয়তো আমি এটা নিয়ে অনেক কিছু বলবো, তখন সিচুয়েশনে দেখা যাবে কি হয়। তো এইটাই আর কি, যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে মিস করছে আর কি। ওয়ার্ল্ড কাপই একটা প্লেয়ারের স্বপ্ন, ওয়ার্ল্ড কাপে খেলা। অনেকের হয়তো বা এখানে বলতে পারে যে ওয়ার্ল্ড কাপে যায় নাই বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হয় নাই। আর আপনি ক্ষতির কি বুঝবেন? আপনি কি ক্রিকেটার? আপনি কি স্পোর্টসম্যান? আপনি ক্ষতির আপনি কিভাবে বুঝলেন? আপনি হয়তো বা আপনি ক্রিকেট বোর্ডের চিন্তা করছেন, তাই না? দেশ তো স্বাভাবিকভাবে সবকিছুই সচ্ছল অবস্থায় আছে, তাই না? আমি হয়তো দেশ নিয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু সবকিছুই কিন্তু ঠিক আছে, তাই না? তো আমাদের আলটিমেটলি ক্ষতিটা কি হয়েছে? ক্ষতিটা আমাদের বাংলাদেশ ক্রিকেটারদের হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়েছে, সামনে ভবিষ্যৎ ক্রিকেটের বাংলাদেশের ক্ষতি হয়েছে। সাকিবের সাথে আপনার বডিটাই বেশি ভালো নাকি? আপনার ছবি পোস্ট করা মাঝখানে মনে হয় কিছুদিন আগেও স্ট্যাটাসও দিয়েছিল, এখন না, কিছুদিন আগে না, বেশ কিছুদিন আগেই হয়তো বা। না, আমার সাথে আসলে সবার সাথেই আমার সাথে সম্পর্ক ভালো। সাকিব ভাই বলেন, মুশফিক ভাই বলেন, তামিম ভাই, রিয়াদ ভাই, মাশরাফি ভাই, যারা সিনিয়র যে আছে কয়েকজন পঞ্চ পাণ্ডব, তো সবার সাথে আমার সম্পর্ক ভালো। তো হয়তোবা সাকিব ভাইয়ের সাথে আমি অনেক কিছু শেয়ার করি, অনেক কথা বলি, ঠিক আছে। আর হয়তোবা সাকিব ভাই এটা ডিজার্ভ করে, যে উনি যে যে মানে ক্রিকেটার, তাই না? উনি শুধু আমিই বলবো না, এটা আমার কাছে মনে হয় যে সবাই বলবে, সাকিব ভাইকে নিয়ে কথা বলবে সবাই। কারণ উনি বাংলাদেশের ক্রিকেটে মানে একটানা এত বছর অলরাউন্ডার 1 নম্বরে থাকা, এটা আপনার নট এ জোক, তাই না? এটা আসলে একটা ক্রিকেটারের স্বপ্ন থাকবে, হয়তো বা আমি যদি একটা বার অলরাউন্ডারে 1-2 যেতে পারতাম। তিনি 12 বছর টানা 12 বছর আপনার 1 নম্বর অলরাউন্ডার, এটা আসলে এটা অনেক বিশাল একটা অ্যাচিভমেন্ট ওনার জীবনের, যে বাংলাদেশের এত বড় একজন লিজেন্ড ক্রিকেটার, তাই না? তো আপনার হচ্ছে তাকে দেশের মাটি থেকে যদি শেষ ম্যাচটা যদি খেলে সে যদি তার ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করতে পারে, এটা দেশের মানুষও খুশি হবে, আমাদের স্পোর্টসে যত ক্রিকেটার আছে তারাও আমার কাছে মনে হবে যে তাকে সে প্রাপ্য সম্মানটা দেওয়া হয়েছে, তারাও খুশি হবে। আর আমার কাছে ওনার জীবনের ক্যারিয়ারটা উনি বলতে পারবে যে আমার লাস্ট ম্যাচটা আমি বাংলাদেশের আমার দেশের মাটিতে শেষ করতে পারছি। আমার কাছে মনে হয় এই এই সুযোগটুকু ওনাকে দেওয়া উচিত। কোনটা কথা বা কাজকে ইন্সপায়ার করেছে এমন আছে সাকিবের সবসময়? তার সাথে আসলে আমার অনেক অনেক আড্ডা, বা আপনার খারাপ সময় এসে আপনাকে আমরা যখন কোন একটা সিরিজে আমি যখন খেলতাম রেগুলারলি, তখন তো আসলে অনেক আড্ডা হতো, অনেক প্লেয়ার, শুধু আমি একা না, আমার সাথে আরো অনেক ক্রিকেটারই থাকতেন। তো একসাথে অনেক আড্ডা, আর শুধু সাকিব ভাই যে শুধু সাকিব ভাইয়ের সাথে না, সবার সাথে আড্ডা হতো। আসলে আমাদের একটা গ্রুপ থাকতো, কিন্তু সবাই একসাথে আড্ডা মারতাম, খেতে যেতাম একসাথে বাইরে। তো এইটাই আর কি। আর যখন সাকিব ভাইয়ের সাথে যখন আমরা আড্ডা মারতাম, বা তখন ক্রিকেট নিয়ে কথা হতো, ক্রিকেটের বাইরেও কথা হতো। আর ডেফিনেটলি যখন তো জুনিয়র ক্রিকেটাররাও থাকতেন, তখন তারাও তো তার কাছ থেকে অনেক কিছু বের করে নিয়ে আসার চেষ্টা করতো, যে কিভাবে বোলিং, কোন সিচুয়েশনে, উনি তো অনেক এক্সপিরিয়েন্স। আপনার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন মোমেন্ট কোনটা ছিল যে আপনি হয়তো বা কান্না করেছেন, আপনি হয়তো বা মেনে নিতে পারছিলেন না? থাকে এরকম অনেক সময়, অনেক সিচুয়েশন থাকে ম্যাচে, ধরেন খুব টাফ টাইম থাকে, টাফ ওভার থাকে। তো ওরকমই কিছু ওভার আমার এই এতদিনের ক্যারিয়ারে আসছে। তো ওইটাই আর কি। আমার হয়তো আমার নিধাস ট্রফিতে, আপনারা জানেন যে শ্রীলঙ্কাতে একটা ছিল সবার নিধাস জন্য ট্রফি, কষ্ট। হ্যাঁ হ্যাঁ। তো ওই ম্যাচটা আসলে আমার লাস্ট ওভারটা অনেক আমি রান দিয়েছিলাম, ওই ম্যাচটা আমার জন্য হেরেছিল আর কি বাংলাদেশ। ওটা T20 একটা ছিল। তো ওইটা আর কি, ওই ম্যাচটা আমাকে আসলে অনেক অনেক কিছু দেখাইছে আর কি। এখন কি মাঝে মনে হয় যে এই ওভারটা এই বলটা ভালো করতে পারতাম? না না, অবশ্যই আমি এটা হয়তো ওদিন আর দেখি নাই, মানে খারাপ লাগছিল, আমি রুমে গিয়ে অনেক কান্না করছিলাম আর কি, চোখ থেকে পানি বেরিয়ে গেছিল আর কি। তো এইটা আর কি। বাট ডেফিনেটলি ওইখানে অনেক কিছু হয়তো বা আমার মিস্টেক ছিল,
আর একটু অন্যভাবে হয়তো আমি একটু প্ল্যানিং করতে পারতাম, আর একটু স্লো হতে পারতাম, একটু ধীর গতিতে। আমি একটু তাড়াহুড়া করেছিলাম। তো আমার কাছে মনে হয়েছে আসলে মানুষ তো শেখার তো শেষ নেই। তো হয়তোবা অনেক সময় অনেক দুনিয়া এখন যারা ক্রিকেট খেলছে ওদের জন্য অনেক অনেক কিছু শেখার আছে। এই ধরনের সিচুয়েশন হয়তো মুস্তাফিজ রেগুলারলি বল করে এই ধরনের সিচুয়েশন, এখানে ও অনেক এক্সপিরিয়েন্স, ও আইপিএল খেলে, অনেক জায়গায় খেলেছে। তারপর ধরেন এখন যারা আছে আমার হাসান মাহমুদ আছে, শরীফুল টরিফুল আছে, যারা তানজিম সাকিব, তাসকিন, সবাই আসলে যে কোনো সময় যে কোনো এরকম সিচুয়েশন চলে আসতে পারে। আমার কাছে মনে হয় এই সময়টা একটু টাইম নেওয়া উচিত, ক্যাপ্টেনের সাথে কথা বলা উচিত, হাইপার না হয়, তাড়াহুড়া না হয় যেন। তো এইটাই আর কি, আমার কাছে মনে হয় মানুষ তো অনেক কিছু দেখে শিখে, অনেক কিছু সিচুয়েশনে অনেক কিছু শিখে ফেলে। আপনার ছেলের ভিডিও দেখছিলাম, দেখলাম আপনার সেই অ্যাডিলেটের। না, আমার ছেলে ও তো আসলে অনেক ছোট ছিল আমি যখন মানে ক্রিকেট থেকে অলমোস্ট মানে 2020-21 এর দিকে আমি Last. যখন চলে আসি, বা আমার যখন ক্যারিয়ার বুঝতেছি যে আমাকে মানে আমার হয়তো বা আমার জায়গাটা ছেড়ে দিতে হবে বা চলে যাচ্ছি, এরকম যখন আমি ফিল করতে পারি, তখন তো ও ছোট ছিল অনেক। তো এখন তো অনেক বুঝে, আমার খেলা দেখে মাঝে মধ্যে, মাঝে মধ্যে আমি নিজেও দেখাই ওকে, এই যে তোমার বাবা তো ক্রিকেট খেলছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লেয়ার ছিল, ঠিক আছে, আমি ওকে বলি মাঝে মধ্যে, তখন তো অনেক ছোট ছিল, ঠিক আছে। ও হয়তো বা আমি ওকে আর কিছুদিনের ভিতরে হয়তো বা আমি ওকে আস্তে আস্তে মাঠের দিকে নিবো আর কি, দেখি ও আসলে যদি লাইক করে ক্রিকেটটা বা যে কোনো স্পোর্টস যদি লাইক করে তাহলে তো ওইটা ও করবে, আর আদারওয়াইজ ও পড়াশোনার দিকে ওকে বেশি করাবো। রুবেল ভাই, খারাপ একটা সময় গেল আপনার, যেটা বলেন নিধাস ট্রফিতে। ভালো কোন সময় আছে যখন আপনি মনে করবেন যে মানে আছে না যে একটা গর্ববোধ করা, কোনটা মানে কোন ঘটনা মনে হলে মনে হয়? ক্রিকেটে আমার অনেক ভালো ভালো ম্যাচ আছে, অনেক ভালো ভালো ওভার আছে, হয়তো বা আমি ওই রকমের লাস্টের দিকে এসে জিতাই নাই ওই ওভার গুলোতে, কিন্তু এই ধরেন আবার অনেক ম্যাচ আমি তো একাই ঘুরে দিয়েছি। তো ইংল্যান্ডের সাথে যখন লাস্ট একটা ম্যাচ আপনার শফিউল, ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ডের মাটিতে আমরা একটা ম্যাচ জিতেছিলাম। তো আমাদের প্রথম দিকে অনেক পেস বোলার তখন কে ছিল ওই ম্যাচটায়, শফিউল ছিল, আমি ছিলাম, হয়তো বা মাশরাফি ভাই ছিল কিনা আমার মনে আসতেছে না। তো প্রথম দিকে ওরা খুবই করতেছিল আর কি, পিটাচ্ছিল আমাদের পেস বোলারদের অনেক। আমি তো অনচেঞ্জে ম্যাক্সিমাম টাইম তখন বল করতাম, শফিউল নতুন বলে বল করতো, আর সাথে মনে হয় মাশরাফি ভাই করতো। তো তখন আমি যখন অনচেঞ্জে আসলাম, ওরা মনে হয় প্রথম 6 ওভারে মনে হয় ওরা 70 রান করে ফেলছিল আর কি এরকমের। তো আমি এসেই আপনার 2টা উইকেট নিয়ে গেলাম প্রথম ওভারেই। তো ওই ওই 2টা ওভার কিন্তু টার্নিং পয়েন্ট, তখন ওদের রান রেটটা ওদের স্লো হয়ে গেল, তখন ওরা যে হাইপে ওরা রান তুলছিল তখন তখন কিন্তু ওরা স্লো হয়ে গেল। বাট আমরা কিন্তু ওই ম্যাচটা জিতছি আর কি, লাস্টে আবার শফিউল এসে ওই ম্যাচটা জিতেছিল। তো আসলে ওই আমার 2টা উইকেট, বাট ওই ওভারটা আমার কাছে অনেক বড় কিছু। আমাকে অবশ্যই ক্যাপ্টেন ওই ওই ওভারটা নিয়ে অনেক প্রশংসা করছে, তো ওই ওভারটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের দলের জন্য। তো এই রকমের অনেকগুলো ম্যাচ আছে যেখানে আমার কন্ট্রিবিউশন আছে। এটা কি বিশ্বকাপে ইংল্যান্ডের এগেনস্টে এই 11 সালটা বলছেন? না, এটা হচ্ছে আমার সালটা মনে হচ্ছে ইংল্যান্ডের মাটিতে শফিউল একটা ম্যাচ জিতেছে লাস্ট ওভারে। আপনার নিধাস ট্রফির কথাই তো বলতে পারেন, নিধাস ট্রফিতে আমি প্রথম 3 ওভার দিয়েছিলাম 11-12 ভালো বল করছেন তো। লাস্টের ওভারে আমি 21-22 রান দিয়ে আমি খলনায়ক হয়ে গেলাম। তো ওইটা আমি যদি লাস্ট ওভারে আমি যদি ম্যাচটা যদি জিতাই পারতাম তাহলে তো আমি পুরো একদম হিট হয়ে যেতাম, তাই না? তো এই জিনিসগুলো আসলে এরকমই হয় আর কি, কিছু কিছু সময় আমাদের পরে যায়, আবার কিছু কিছু সময় আসলে অনেকেই বলতে পারে যে স্লগ ওভারে বোলিং করা, কিন্তু আসলে সবাই কিন্তু স্লগ ওভারে বোলিং করে না। আমি এটা নিয়ে অনেকবার বলেছি অবশ্য, যে স্লগ ওভারে ধরেন একটা সময় আপনার আগে আমি যখন 2009 আমার যখন ডেবু হয় মেবি, তো তার আগে বাংলাদেশ টিমে স্লগ ওভারে কে বোলিং করতো? সৈয়দ রাসেল ভাই করতেন, তারপর যারা তখন খেলছে তালাবে আরো আগে খেলেছেন, হ্যাঁ তাও খেলেছেন ওই সময়। মাশরাফি ভাইকে আমরা দেখেছি কিছু কিছু ম্যাচে মাশরাফি ভাই বোলিং করতো স্লগ ওভারে। তো স্লগ ওভার আমি যখন বাংলাদেশ জাতীয় দলে খেলি তখন তারপর থেকে কিন্তু আমি কিন্তু কনসিস্টেন্সি কিন্তু স্লগ ওভারে ম্যাক্সিমাম টাইম আমাকে ওই সময় এই রিস্ক থাকবেই না, মানে থাকবে। তো আমার কাছে ওইটা আসলে অনেক চ্যালেঞ্জ থাকতো। তো স্লগ ওভারে যে আগে বাংলাদেশ কিন্তু ম্যাচ, তারপরে আপনার স্পিনাররা ধরেন সাকিব ভাইরা বোলিং করতো স্লগ ওভারে, পেস বোলাররা তেমন একটা বোলিং করতেন না, যেটা প্র্যাকটিক্যালি আপনি দেখতে পারেন। তারপর আসলে স্লগ ওভারে বোলিং করাটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জ থাকে। অনেক সময় আমরা সাকসেস হলে বাহবা পাই, আবার যখন আমরা সাকসেস হই না তখন আমরা গালি শুনি। তো এইটাই আর কি। কার কোন গুণটা ভালো লাগে? আমি যে একটা বলি সাকিব মানে কি? সাকিব ভাই মাঠে থাকলে প্লেয়ারদের ভিতরে অন্যরকম একটা আত্মবিশ্বাস থাকে যে সাকিব ভাই বোলিং এ আছে। যদি আপনার নতুন বলাররা যদি ইনস্ট্যান্ট মার খায় বোলিং এ, বা ব্যাটসম্যানরা যদি থাকে, তখন মনে করে যে সাকিব ভাই আমাদের পিছনে আছে, সে রান চেক দিবে, উইকেট নিয়ে দিবে, ব্যাটসম্যানরা ওইরকম। আমার কাছে মনে হয় সাকিব ভাই থাকলে টিমে আত্মবিশ্বাসটা অন্যরকম, সবাই চিন্তা করে যে পেছনে একজন আছে, পিছনে একজন আছে। আমার কাছে মনে হয় সাকিব ভাই থাকলে এটা ভাবে অনেক। মাশরাফি, মাশরাফি ভাই ভালো ক্যাপ্টেন, ভালো ম্যানেজ করতে পারে। মুশফিক
মুশফিক ভাই তো আপনার থাকে না সিচুয়েশন, টিমের একটা মানে খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকবে, তখন মুশফিক ভাই যে মানে আমরা পার্সোনালি আমি ফিল করি যেটা মুশফিক ভাই থাকলে আমরা মানে আমার কাছে যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে না মুশফিক ভাই পিছনে আছে ডেফিনেট আমাদের প্রথমে 2-3 উইকেট পড়ে গেছে যে মুশফিক ভাই ব্যাটিং এর এক সাইড থেকে উনি ধরে রাখবে আর কি, মানে এই জন্য তো তাকে মিস্টার ডিপেন্ডেবল হিসেবে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশের মানুষ। আচ্ছা মাহমুদুল্লাহ, রিয়াদ ভাই ম্যাচ উইনার, রিয়াদ ভাই পার্সোনালি রিয়াদ ভাই ব্যাটিং আমার কাছে খুব ভালো লাগে, রিয়াদ ভাই খুব ভালো প্লেয়ার, সে ম্যাচ উইনার, মানে খুব খারাপ সময় রিয়াদ ভাই খুব সুন্দর করে ম্যাচের হাল ধরতে পারে আর কি। তামিম ভাই তো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার, এটা আমার চোখে না, এটা বাংলাদেশের মানুষের চোখেই। তামিম ভাইয়ের সাথে আমি কিন্তু একটানা প্রায় 2.5-3 বছর ছিলাম আমরা মিরপুরে। আমার যখন ক্রিকেট শুরু হয় তামিম ভাই, আমি সাকিব ভাই, আমরা কিন্তু একসাথে থাকতাম একটা বিল্ডিং। ভালোই মজা করতেন আর ডেফিনেটলি তামিম ভাইয়ের সাথে আমার, সাকিব ভাইয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল। এবং আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, তামিমের ফ্রেন্ড আছে মিনহাজ, ঠিক আছে, আমরা একই সাথে থাকতাম। নতুন সরকার ক্ষমতা এসেছে, সব জায়গায় চেঞ্জ হচ্ছে, বোর্ডেও একটা নির্বাচন দিয়ে নতুন বোর্ড আসতে পারে, যদি আসে আপনি কি চান? আমি চাই যে ক্রিকেটারদের ফ্যাসিলিটিস বাড়ুক বাংলাদেশে। ধরেন আপনার ইন্ডিয়াতে আমরা দেখি যে ইন্ডিয়ান ক্রিকেটাররা মানে এত পাওয়ারফুল ক্রিকেট খেলে কিভাবে, তাদের প্র্যাকটিসের ফ্যাসিলিটিস। আমরা যখন মিরপুর স্টেডিয়ামে যাই অনেক সময় ফোন দিয়ে আমাদের কি করতে হয় যে ভাই আমি বোলিং করবো, উইকেটটা রাখেন। অনেক সময় ইনডোরে অনেক মানে ক্রাউড থাকে, অনেক প্লেয়াররা, জুনিয়র প্লেয়াররা সুযোগ পায় না, অনেক সিনিয়র প্লেয়াররা ওইখানে থাকে, আপনার অল্প নেট করে ছেড়ে দিতে হয়, কারণ আপনাদের ইনডোর একটা ইনডোর, আউটডোরে ওই 5টা-6টা উইকেট থাকে, ওইটার উপরে আসলে এতগুলো ক্রিকেটার বাংলাদেশে আমাদের ঢাকার ভিতরে থাকে সবাই এরকম। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে বিশেষ করে ঢাকায় থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় ক্রিকেটের ফ্যাসিলিটিসটা আরও বাড়াতে হবে, কারণ আপনি যখনই ক্রিকেটের ফ্যাসিলিটিস বাড়াবেন আপনার ভালো ভালো ক্রিকেটাররা তৈরি হবে। কারণ আপনারা দেখছেন যে আপনি হয়তো বা আমার সাথে আমাদের বাগেরহাটে ক্রিকেটের অবস্থা খুবই খারাপ। রুল ভাই, অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও আড্ডা হবে এবং আপনার মাধ্যমে আপনি যে সাহসিকতা দেখান বাংলাদেশ ক্রিকেট একটু উপকৃত হবে। দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে আপনারা যুক্ত থাকবেন সবসময় ক্যাম্পাস টাইমসের সবসময় অনলাইনে, ইউটিউবে এবং ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।